দেশে দানবের শাসন চলছে, ব্যর্থতা ঢাকতেই দৃশ্যপটে বেনজির আজিজ আনার। অভিযোগ বিএনপির। বেনজির যে কোনো দেশে যেতে পারেন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। কাঁচাবাজার থেকে ব্যাংক, সর্বত্রই দুষ্টচক্র বলছে অর্থনীতি সমিতি। দুর্নীতি, অর্থ পাচার বন্ধে কমিশন গঠনের তাগিদ। বাজারে কালো টাকা সাদা করার সুযোগ না রাখার আহ্বান। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিসের নতুন সময়সূচি নির্ধারণ। ঈদুল আজহার ছুটির পর থেকে কার্যকর। দাম নিয়ে নৈরাজ্য ঠেকাতে এবার আগেভাগেই কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ। গরুর চামড়া ঢাকায় অন্তত ১২০০ ও ঢাকার বাইরে ১,০০০ টাকা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গত ১৫ বছরে দানবের মতো দেশ শাসন করে নির্বাচন ব্যবস্থার পাশাপাশি অর্থনীতি শেষ করে দিয়েছে ক্ষমতাসীনরা। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় বিএনপি মহাসচিব এমন মন্তব্য করেন। দেশ কঠিন সময় পার করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের প্রতিটি ক্ষেত্রে নজিরবিহীন দুর্নীতি। এখন সবাইকে চুপ করে ঘরে বসে থাকলে চলবে না। ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এ সময় মহান মুক্তিযুদ্ধে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেন বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বাহিনীর অবস্থা কি একটা ইনস্টিটিউশন হিসেবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনা প্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? আমরা একটা খুব কঠিন সময় পার করছি, আর এই সময়টা তৈরি করেছে এই সরকার, এই আওয়ামী লীগের সরকার, যারা গত 15 বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে জোর করে রাষ্ট্রকে ব্যবহার করে এই পুলিশ, এই বিডিআর, আপনার প্রশাসন, অন্যান্য সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের অভিযোগ, নিজেদের ব্যর্থতা থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে নিতেই বেনজির আজিজ ও আনারের বিষয়টি সামনে আনা হচ্ছে। ফলাও করে প্রচার হচ্ছে সরকারের অবস্থা ভালো না, নুন আনতে পান্তা ফুরানোর দশা বলেও মন্তব্য তার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের মুক্তির প্রয়োজন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা দরকার। নিজ দেশে পরবাসীর মতো থাকতে হচ্ছে জনগণকে। গুম, খুন, নারী নির্যাতন, দখলবাজি চলছে সব জায়গায়। শাসক দলের হাতে দেশ জিম্মি। তিনি অভিযোগ করেন, ব্যাংকে টাকা নেই, রাস্তায় রাস্তায় চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন ওষ্ঠাগত। এখন ক্ষমতাসীনরা নিজেদের ব্যর্থতা আড়াল করতে নানা ঘটনা সাজাচ্ছে। গয়েশ্বর রায় আশ্বস্ত করেন, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের একজনের সাথেও অন্যায় করা হবে না। বিএনপি খুনের রাজনীতি করে না, যার যার অপরাধের শাস্তির জন্য আদালত রয়েছে বলেও জানান তিনি। আজকে ইঞ্জিনিয়ার ইশরাক, তার অপরাধটা কি? তার অপরাধ আজকে এখানে অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ করে। তার অপরাধ যে সত্য কথাটা বুকের সাহস নিয়ে কথা বলে। আজকে ইঞ্জিনিয়ার ইশরাককে এই জন্য জেলখানায় ঢুকাইছেন। ঢাকা মহানগরীর সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে গুলি করে তার সামনে ঝরঝর করে দিয়েছিলেন, রক্ত দিয়ে সারা শরীর লেপে গিয়েছিল। তারপরেও কি সাদেক হোসেন খোকারে ঠেকাইতে পারছিলেন? পারেন নাই। তার সুযোগ্য সন্তান ইশরাক হোসেনকেও ঠেকাতে পারবেন না। সরকারের অবস্থা ভালো না। পান্তা আনতে নুন আনতে পান্তা ফুরায়, ব্যাংকে টাকা নাই, সব খোবলা করছে। আজিজ, বেনজির আর আনার তিনটি ঘটনা দিয়ে জনগণের দৃষ্টি অন্যত্র নেওয়ার চেষ্টা, তাদেরকে দুর্বলতা ঢাকার জন্য। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, তাই হয়তো তিনি চলে গেছেন। ৬ জুন দুদকে তিনি উপস্থিত হন কিনা সেটাই দেখার বিষয় বলে মন্তব্য তার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। তার দেশ ত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কোর্টও দেয়নি বা দুদকও দেয়নি।
তো কারোর উপর যখন দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। তো 6 জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয়। জামাতকে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই দলটি সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা যেখানে যে অবস্থাতেই থাকুক, স্বাধীনতা বিরোধী জামাত সহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে। জামাত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক। জামাতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, রাজনীতির এ ধারা বারবার দেশবিরোধী হিসেবে প্রমাণ হয়েছে। একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই ৩০ লাখ শহীদের রক্তের আখরে রচিত পবিত্র সংবিধান ও রাষ্ট্রের মৌলিক চেতনা বিরোধী এই রাজনীতিকে স্বীকৃতি দিতে পারে না। বিবৃতিতে তিনি বলেন, এদেশে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তির রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান। দেশের ব্যাংকিং খাতে দুষ্ট চক্র ঢুকে পড়েছে, এ অভিযোগ করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান। তার মতে, পেঁয়াজের বাজার থেকে শুরু করে কোনো বাজারই এ চক্রের দখল থেকে মুক্ত নয়। 2024-25 অর্থবছরে বিকল্প বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। দুর্নীতি, অর্থপাচার বন্ধ ও কালো টাকা উদ্ধারে আলাদা কমিশন গঠনের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দেন অর্থনীতিবিদরা। মাইনুল শোভনের রিপোর্ট। আগামী 6 জুন জাতীয় সংসদে পেশ হবে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট। এবারের বাজেটের আকার হবে 8 লাখ কোটি টাকা। তবে জাতীয় বাজেট উত্থাপনের 3 দিন আগে বিকল্প বাজেট প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। এতে 11,95,486 কোটি টাকার ব্যয় বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। আর রাজস্ব আহরণ ধরা হয়েছে 10,24,767 কোটি টাকা। সমিতির আলোচকদের মতে, সুশাসন থাকলে প্রস্তাবিত বিকল্প বাজেট বাস্তবায়ন অসম্ভব নয়। শোভন বাংলাদেশ বিনির্মাণ ও বৈষম্য নিরসনকে মূল লক্ষ্য ধরে প্রস্তাবিত বিকল্প এ বাজেটে রাজস্ব আয়ে নতুন 27টি উৎস তৈরির প্রস্তাব করা হয়। সরকারের আয় বাড়াতে সম্পদ কর, অতিরিক্ত মুনাফার উপর কর, কালো টাকা ও পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার উপর জোর দেন বক্তারা। ক্ষোভ জানান বর্তমান কর জিডিপির হার নিয়েও। কালো টাকার পরিমাণ বছরে যেটা প্রডিউস হয় সেটা জিডিপি 33% থেকে 66% পর্যন্ত হতে পারে। কর জিডিপি অনুপাত আমাদের প্রায় 9%, প্রায় পাকিস্তানের চাইতেও কম, স্যার বলেছেন। নেপালে 18%। দুর্নীতি, কালো টাকা, অর্থ পাচার সংশ্লিষ্ট বিষয়ে একটি স্বাধীন কমিশন, ইন্ডিপেন্ডেন্ট কমিশন অন করাপশন, ব্ল্যাক মানি অ্যান্ড মানি লন্ডারিং গঠন করা হোক। দেশের ব্যাংকিং খাতের বিদ্যমান দুরবস্থা নিয়ে ক্ষোভ জানায় অর্থনীতি সমিতি। সুশাসন প্রতিষ্ঠায় আর্থিক খাতে ডিজিটালাইজেশনের উপর জোর দেন অর্থনীতিবিদরা। ব্যাংক খাতের কথা বলেছেন, এখানে দুষ্টচক্র আছে। দুষ্টচক্র পেঁয়াজের বাজারে যেমন আছে, আলুর বাজারে আছে ডলারের বাজারে। তারা যেভাবে দখল করে নেওয়ার চেষ্টা করছে বিভিন্ন বাজারকে, আলাদা আলাদা দেখি আলুর বাজার থেকে সব জায়গায়, তাহলে আমাদের অগ্রগতি আমরা যেটা বলছি সেটা হবে না। কালো টাকার কথা বলছেন, উদ্ধারের ব্যাপারে যেটা বলেছেন সেটা হলো রাজনৈতিক সদিচ্ছার দরকার। সেটা কিন্তু আপনার রাজনৈতিক সদিচ্ছার মধ্যে দিয়ে রাজনীতি, অর্থনীতি দুইটা, কিন্তু অর্থনীতিকে পরিচালনা করে রাজনীতিকরা। অনুষ্ঠানে জানানো হয়, 1972 সাল থেকে 2023 পর্যন্ত দেশে পুঞ্জীভূত কালো টাকার আনুমানিক পরিমাণ 1,32,00,00,000 টাকা। আর 2024 অর্থ বছরে জমাকৃত টাকার কেবল 1%-ও কম উদ্ধার করতে পারলেও সেটিকে বড় অর্জন হিসাবে বিবেচিত হবে বলে মত দেন বক্তারা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। কোনো প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ আসতে পারে নতুন বাজেটে। বিভিন্ন মহলের সমালোচনার পরও 15% কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধতার সুযোগ আসছে 1 বছরের জন্য। সৎ করদাতাদের সঙ্গে বৈষম্যমূলক এ আচরণ ভালো চোখে দেখছেন না অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আরেক বিশ্লেষক ডক্টর আতিউর রহমানও বলছেন, সামান্য অর্থের জন্য কালো টাকা সাদা করার নীতির প্রশ্নে সরকারের আপোষ করা ঠিক হবে না। জিয়াউল হক সবুজের রিপোর্ট। তথ্য গোপন রাখার শর্তে 2008 সালে আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের অনুকম্পার সুযোগ দিয়েছিল ট্রুথ কমিশন।
নিজের দোষ স্বীকার করে সরকারি কোষাগারে অর্থ জমা দিয়ে সরকারের অনুকম্পার সনদ নেন 448 জন অবৈধ টাকার মালিক। 111 সরকারের সেই সময়ে সর্বোচ্চ 32,000 করদাতা নেন কালো টাকা সাদা করার সুযোগ। এনবিআরের পরিসংখ্যান বলছে এ পর্যন্ত দেশে অপ্রদর্শিত অর্থ বৈধ হয়েছে প্রায় 47,000 কোটি টাকা। এর মধ্যে প্রথম 20 বছরে মাত্র 98 কোটি, পরের 17 বছরে প্রায় 2,000 কোটি এবং আওয়ামী লীগ সরকারের শেষ 3 মেয়াদেই বৈধ হয়েছে 33,000 কোটি টাকা। সবচেয়ে বেশি প্রায় 21,000 কোটি টাকা সাদা হয়েছে করোনা মহামারীর সময়ে। এরপরে 10% কর দিয়ে কালো টাকা বৈধতার সুযোগ দেওয়া হলেও সুফল মেলেনি। কাজে আসেনি পাচার করা অর্থ ফেরতে সরকারের ঘোষণাও। এরপরও 1 বছর বিরতির পর আবার ফিরছে কালো টাকা সাদা করার সুযোগ। যদি কোনো কারণে আর্নিংস আনডিসক্লোজ থেকে যায়, সেটাকে লিগালাইজ করার একটা মেকানিজম থাকা দরকার। সেই ট্যাক্স রেটটা কি হবে সেটা নিয়ে তো কথা বলতেই পারি আমরা। যদি টাকার অঙ্কে পরিমাণটা দেখেন, কারা করছেন, কেন করছেন, এটা দেখেন, তখন আপনি দেখবেন আমি যেটা বলছি এটা কিন্তু আসলে ওই যে হিসাবের গরমিলটাকে মিলানোর জন্য একটা উইন্ডো। আমরাও চাই যে এরকম একটা সুযোগ দেখ, যাতে কোনো প্রশ্ন ব্যতিরেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যাতে বিনিয়োগ করতে পারে এই টাকাটা, বিশেষ করে রিয়েল এস্টেট সেক্টরে, তাহলে আমাদের সেক্টরটা আরও অগ্রগতি হবে। অর্থনীতি বিশ্লেষকরা জানিয়েছেন 15% কর দিয়ে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ দেয়া ঠিক হবে না। এটা করতে গেলে সরকারের যে নৈতিক অবস্থান সেটা কম্প্রোমাইজড হয়ে যাবে। এটা তো অনেকেই পছন্দ করেন না এবং খুব বেশি লাভও হয় না। তার একটা বড় কারণ ভয়টা থেকেই যায়। এনবিআর যদিও কোনো প্রশ্ন না করে, ট্যাক্স অথরিটি যদি প্রশ্ন নাও করে, দুদক তো যে কোনো সময় প্রশ্ন করতে পারে। একদিকে বলবো মুখে দুর্নীতির জন্য শূন্য সহিষ্ণুতা, জিরো টলারেন্স, আবার অন্যদিকে কালো টাকাকে আমি সাদা করার সুযোগ দিব আমার সৎ করদাতাদের প্রতি বৈষম্যপূর্ণ আচরণ করে। এটা তো দুটো একসাথে চলতে পারে না। আপনি যে রাজনৈতিক অঙ্গীকার দিয়ে ম্যানিফেস্টো তৈরি করেছেন, নির্বাচনী ইশতেহার তৈরি করেছেন, সেটাকে আমি আরেকবার পড়ে দেখার অনুরোধ জানাবো। তার প্রতি অনুরক্ত থাকতে বলবো, তার প্রতি বিশ্বস্ত থাকতে বলবো। তাহলেই কিন্তু এই ধরনের পদক্ষেপ আসবে না। কর্মসংস্থানমুখী শিল্পে বিনিয়োগ ছাড়া অন্য কোনো খাতে অপ্রদর্শিত অর্থ বৈধতার সুযোগ না দেওয়ার পক্ষে মত অর্থনীতিবিদদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস থেকেই এই সময়সূচি কার্যকর হবে। রবিবার থেকে বৃহস্পতিবার নামাজের বিরতি 1টা থেকে 1:30টা। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এই সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান, বন শিল্প উন্নয়ন কর্পোরেশন আইন 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় জীব নিরাপত্তা নীতি 2024 এবং ড্রেজিং ও ড্রেসড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালাও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যান থেকে শাহবাগ থানায় স্থানান্তরের বিষয়েও নির্দেশ দেয় মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ জানায়, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণের জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীতে সাকুরা বারের পিছনে থাকা স্থানান্তরের সিদ্ধান্ত হয়। রোববার থেকে বৃহস্পতিবার 9টা থেকে 5টা, শুক্র এবং শনিবার বন্ধ থাকবে। এটি কার্যকর হবে আমাদের সামনে ঈদুল আজহার যে বন্ধটা শেষ যেদিন হবে, তার পরের দিন যে প্রথম যে কর্মদিবস, সেই কর্মদিবস থেকে আমরা 8 ঘন্টা কাজ করব। আমরা 40 ঘন্টা আমাদের কাজ করতে, আমরা তার আগে 35 ঘন্টা কাজ করতাম। সেটি আমরা বিশেষ ব্যবস্থা ছিল, আমরা মূল অবস্থানে আবার চলে আসলাম। ঢাকায় গরুর চামড়া ন্যূনতম 1200 টাকা আর ঢাকার বাইরে 1000 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। দাম নিয়ে নৈরাজ্য ঠেকাতে সরকার এবার আগেভাগেই কোরবানির পশুর চামড়ার দর ঠিক করে দিয়েছে। ঢাকায় গরুর চামড়ার দাম গতবারের চেয়ে প্রতি বর্গফুটে 5 টাকা এবং ঢাকার বাইরে তা 3 টাকা বেড়েছে। খাসি ও বকরির চামড়া প্রতি বর্গফুটে বেড়েছে 6 টাকা। সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর উপস্থিতিতে নতুন এই মূল্য নির্ধারণ করে বাংলাদেশ ট্যানারি মালিক সমিতি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের প্রধান রপ্তানি খাতগুলোর অন্যতম চামড়া শিল্প, আর সারা বছরের পশুর চামড়ার মোট সংগ্রহের 50% আসে কোরবানি থেকে। চামড়ার দাম নিয়ে নৈরাজ্য ঠেকাতে এবার ঈদের সপ্তাহ 2 আগে নির্ধারণ করা হলো
ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট নির্ধারণ করা হয়েছে 55 থেকে 60 টাকা, যা গত বছর ছিল 50 থেকে 55 টাকা। অন্যদিকে ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ হয় 50 থেকে 55 টাকা। সারা দেশে খাসি ও বকরির চামড়ার দরও নির্ধারণ করা হয়েছে। খাসি প্রতি বর্গফুটে 20 থেকে 25 টাকা, বকরিতে তা 18 থেকে 20 টাকা। ঢাকার চামড়া আমরা 60 টাকা পার স্কোয়ার ফিটে 55 থেকে 60 টাকা আমরা কিনবো। সেক্ষেত্রে চামড়ার দাম সর্বনিম্ন আমাদের হবে হলো গিয়ে পার পিস আমরা 1200 টাকায় কিনবো। লবণযুক্ত চামড়া 1200 টাকায় কিনবো, এর নিচে চামড়া কেনা বেচা হবে না। আর ঢাকার বাইরে যে চামড়াটা আমরা কিনবো সেটা আমরা সর্বনিম্ন চামড়া লবণযুক্ত চামড়া 1000 টাকায় কিনবো, এর নিম্নে আমরা কিনবো না। খাসিরটা আমরা বলেছি যে আমরা 20 থেকে 25 টাকার মধ্যে কিনবো, আর বকরি আমরা কিনবো 18 থেকে 20 টাকার মধ্যে পার স্কোয়ার ফিট লবণযুক্ত চামড়া। আন্তর্জাতিক বাজারে গেল কয়েক বছর চামড়ার ভালো দর না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এরপরও বাজার ঘুরে দাঁড়াতে সরকারের চেষ্টার কমতি নেই দাবি তার। আমরা মনে করি চামড়াটা আমাদের জাতীয় একটা সম্পদ। এই চামড়াটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, এই নষ্ট যাতে না হয় এটার একটা ন্যূনতম ভ্যালু যারা কোরবানি দিচ্ছেন বা এটার থেকে যারা সুবিধাভোগী তারা বঞ্চিত না হওয়ার জন্যই কিন্তু আজকে আমাদের এই বৈঠক বা এই আলোচনা। এটার উপরে সরকারের ভাবমূর্তি নির্ভর করে। সো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যাতে এই যে মূল্য আজকে নির্ধারিত হলো এই মূল্যের নিচে যেন কোথাও বাংলাদেশে চামড়াই না হয়, সেটা আমরা সুপারভিশনে রাখবো। সরকার বলছে এবার 1,07,00,000 কোরবানির পশু চাহিদা থাকলেও দেশে প্রস্তুত 1,29,00,000 কোরবানির পশু। যেহেতু সকল অংশ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন নিঃসরণ কমানোর ওপর জোর দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত 3 দিনের আন্তর্জাতিক জ্বালানি সামিটে এমন কথাই জানালেন জ্বালানি সরবরাহকারী দেশের প্রতিনিধিরা। পারমাণবিক শক্তি ও এলএনজির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ, হাইড্রোজেন ও অ্যামোনিয়ার ব্যবহার বৃদ্ধিতে বিশ্বের নানা দেশে বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছে অংশগ্রহণকারী বিভিন্ন দেশ। জাপান থেকে আরও জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। জলবায়ু পরিবর্তন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ও তেলের উপর নির্ভরশীলতা কমাতে একজোট হয়েছে উন্নত বিশ্ব। জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত 3 দিনের জাপান এনার্জি সামিট ও এক্সিবিশনে বক্তারা বলেন জীবাশ্ম জ্বালানি ফুরিয়ে আসছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহারে ঝুঁকি বাড়ছে। তাই ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নতুন জ্বালানির অনুসন্ধান ও ব্যবহারের বিকল্প নেই। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে জাপান নানামুখী উদ্যোগ নিয়েছে। জাপান শুধু নিজেকেই দূষণমুক্ত করতে চায় না, পাশাপাশি এশিয়াকেও নেতৃত্ব দিতে চায়। দূষণ কমাতে এশিয়ার দেশগুলোকে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও আর্থিক সহযোগিতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে আন্তর্জাতিক শক্তি সংস্থার প্রাক্তন নির্বাহী পরিচালক নোবুও তানাকা জ্বালানির টেকসই ব্যবহার নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনের উপর জোর দেন। জলবায়ু পরিবর্তন ও বর্তমান বিশ্ব পরিস্থিতি আগামী দিনে জ্বালানির জন্য বড় চ্যালেঞ্জ। জ্বালানির টেকসই ব্যবহারের লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক সহযোগিতার বিকল্প নেই। কার্বন দূষণ কমাতে যুক্তরাষ্ট্র পরিবেশ বান্ধব জ্বালানি প্রসারে বিপুল ভর্তুকি দিচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নও সবুজ জ্বালানির জন্য নতুন নতুন উদ্যোগ নিচ্ছে। ভারত ও চীন নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। Economic growth and energy security. সামিটে বিশ্বের 30টি দেশের জ্বালানি বিশেষজ্ঞ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও নীতি নির্ধারকরা অংশ নিয়েছেন। এছাড়া 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনের প্রদর্শনীতে অংশ নিয়েছে বিভিন্ন দেশের জ্বালানি খাতে প্রায় 150টি প্রতিষ্ঠান। জলবায়ু পরিবর্তন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে জ্বালানি খাতে নতুন করে ব্যাপক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আগামীর বিশ্বের কী করণীয় সেটি উঠে এসেছে জাপান এনার্জি সামিটে। নতুন নতুন জ্বালানির অনুসন্ধান এবং জ্বালানির বহুমুখী ব্যবহার বাড়াতে গুরুত্ব দিয়েছেন বিশ্বের জ্বালানি সরবরাহকারী দেশগুলো। একই সঙ্গে জ্বালানি খাতে বহুপাক্ষিক সম্পর্ক বাড়াতেও গুরুত্ব দিয়েছে জাপান এনার্জি সামিটে অংশ নেওয়া উন্নত দেশগুলো। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, টোকিও, জাপান। 90-এর স্বৈরাচার বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক শফি আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 62 বছর। জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন শফি আহমেদ। পরে আওয়ামী লীগে যোগ দেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
রাতেই উত্তরার ৭ নম্বর সেক্টর মসজিদে শফি আহমেদের প্রথম নামাজে জানাজা হয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শফি আহমেদের মরদেহ আজ সকাল 11:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে নেত্রকোনায় নিজ গ্রামে দাফন করা হবে স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের অন্যতম এই সংগঠককে। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। দেশে দানবের শাসন চলছে, ব্যর্থতা ঢাকতে দৃশ্যপটে বেনজির আজিজ আনার অভিযোগ বিএনপির। বেনজির যে কোনো দেশেই যেতে পারেন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। কাঁচা বাজার থেকে ব্যাংক, সর্বত্রই দুষ্ট চক্র বলছে অর্থনীতি সমিতি। দুর্নীতি অর্থ পাচার বন্ধে কমিশন গঠনের তাগিদ, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না রাখার আহ্বান। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, ঈদুল আজহার ছুটির পর থেকে কার্যকর। দাম নিয়ে নৈরাজ্য ঠেকাতে এবার আগেভাগেই কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ। গরুর চামড়া ঢাকায় অন্তত 1200 ও ঢাকার বাইরে 1000 টাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।